ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায়, তখন ইউনুসের আর কিছুই করার থাকবে না। ইউনুস তখন ইউনুসের বোধের ভাগ্যে যা হবে ইউনুসেরও তাই হবে। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টা বুঝতে পারছে। এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনাপ্রধান এদেরকে ইউনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে, শোনা গেছে। ইউনুস নাকি টায়ার্ড এবং সে বলতেছে আমি আর পারছি না। ইউনুসের এই প্রস্থান অথবা পলায়ন প্রস্তুতি, আপনার কাছে কি তথ্য এটা নিয়ে? হ্যাঁ, বিষয়টা খুব অ্যাগ্রাভেট করে গেছে। ইউনুস যেভাবে মেটিকুলাসলি ঘটনা ঘটিয়ে নির্বাচনটা পিছাতে চাইছিলেন উনি, বা নির্বাচনটা আপাতত না হোক, আর ওনার এই দায়িত্বটা আরো ইলংগেটেড হোক, এটাই উনি চাইছিলেন। কিন্তু ওনার সাথে ওনার যারা এমপ্লয়ার, সেই জঙ্গি জিহাদি সন্ত্রাসীদের এই যে অপতৎপরতা, রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী, সমাজ বিরোধী, যে হাদি হত্যা পরে, তারপরে যে ভ্যান্ডালিজম, তারপরে যে পত্রিকা পুড়িয়ে দেওয়া, তো এগুলো হচ্ছে বাংলাদেশে, যে কোনো দেশে পত্রিকা পুড়িয়ে দেওয়া হলে এইটা খুব নিউজ হয় খুব প্রকট আকারে, এবং যা হওয়ার তাই হয়েছে। সারা পৃথিবীতে, বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে ইউনুসের যে সমর্থক ছিল বা তাকে যারা ফেভার করত, তারা এখন পুরোপুরি এখন দেখছে যে ইউনুসকে আর সমর্থন করা আর কোনো সুযোগই নেই। তা পশ্চিমা দুনিয়া থেকে ইউনুস একেবারে জিরো হয়ে যাওয়ার পরে তার ইয়েটা ভেঙে গেছে। এখন জানা গেছে যে সে এখন একটা ইয়া চাইছে, একটা এখন বোঝা যাচ্ছে যে সে খানিকটা টায়ার্ড, এবং সে তার যে আঁকড়ে থাকার ক্ষমতা, আঁকড়ে থাকার যে অদম্য বাসনা ছিল, সেটা সে বুঝতে পারছে যে ওইটা আর হবে না। কারণ এই খুব ব্যাড পাবলিসিটি, আর ওই জঙ্গি জিহাদিদের, ওরা যে ভারতের বিরুদ্ধে, সেভেন সিস্টারের বিরুদ্ধে সর্বশেষ যে যুদ্ধ ঘোষণা করছে, যেটাকে সিনে আনবে, ওদেরকে উলফা পরেশকে সাহায্য করে তথা ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধাবস্থা তৈরি করে দিছে, এবং ভারতের হাই কমিশনারকে লাথি মেরে সরিয়ে দেওয়া, বা এরকম আর কি, যে ল্যাঙ্গুয়েজ গুলো যে রাষ্ট্র টু রাষ্ট্রের সাথে যায় না, এটা ইনকনসিস্টেন্ট উইথ দি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, আমি এইভাবেই বলবো। এরা ডিপ্লোম্যাটিক, এরা তো সন্ত্রাসী, তার জন্য টোকাই রাস্তাঘাটের লোকজন যার জন্য এদের উপরে, ইউনুসের কারণে এদের উপরে রাষ্ট্রীয় দায়িত্ব পড়ে গেছে, এবং তারা রাষ্ট্র ডিল করছে তাদের ওই সেই বস্তির ভাষায়, যার জন্য ইন্ডিয়ার সাথে যে একটা সুন্দর সম্পর্ক হতে পারতো, সেই সম্পর্কটা কোঅপারেশন, কনফ্লিক্ট না হয়ে কোঅপারেশন হতে পারতো, সেটা থেকে ইউনুস প্রথম শুরু করছে, তারপরে তার সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ভারত তো একেবারে অস্তিত্ব নিয়ে তারা চিন্তা করছে যে আমাদের সেভেন সিস্টার এরা নিয়ে যাবে। তারপরে একজন হিন্দু যে ইয়াকে যে পোড়াইয়া মেরে তারপরে তাকে ঝুলাইয়া পোড়াই দিল, এর চাইতে নির্মমতা এগুলো তো আর কেমনে সহ্য করে তারা একজন। তো সেই জন্য বিভিন্ন ভাবে ভারতকে যেভাবে উত্তক্ত করা হয়েছে, যেভাবে ভারতকে একেবারে পায়ে পাড়া দিয়ে যেভাবে তাকে ইয়া করা হয়েছে, তখন ভারত তার প্রস্তুতি নিয়ে নিছে। যেমন ভারতের অংশ ভেঙে যদি তোমরা বাংলাদেশ বানাইতে চাও, বড় গ্রেটার বাংলাদেশ, তা আমি বাংলাদেশ যদি ক্যাপচার করি, এই অটোমেটিক এটা চলে আসবে তাদের ভিতরে, তাদের জনগোষ্ঠীর ভিতরে, তাদের জনগোষ্ঠী পাবলিসিটি যেভাবে আসছে, তাদের রেটরিক একদম এইভাবে চলে আসছে। তো এটা হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো এখন ভারত তো এদের কথা তো বিশ্বাস করছে, এবং ঘটনাও ঘটতেছে, হিন্দুদের উপর আবার আক্রমণ হচ্ছে, তারপরে অ্যাম্বাসেডারকে যদি লাথি দিয়ে খেদাই দিতে চায়, এর থেকে অপমানজনক কথা তো এরা তো আর বাংলাদেশ হলে কি করতো। তো যাই হোক, ইন্ডিয়াও আমার মনে হয় যে একটা বড় ধরনের প্রেসার ক্রিয়েট করছে, এবং এই প্রেসার ক্রিয়েট করলে ইন্ডিয়া যদি আপনার প্রেসিশন স্ট্রাইকে যায়, তাহলে তো ওই যাদের 50 লাখ আর্মি আছে, যারা জঙ্গি জিহাদি, যারা বলে আমরা 5 তারিখে যদি
ইয়া না হতো, শেখ হাসিনার পতন হতো 6 তারিখে এই অস্ত্র নিয়ে, তো এই সবগুলোকে এরা এরা সবাই নিজেরা নিজেদেরকে টার্গেটে পরিণত করে দিছে। তো এখানে যদি ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায়, তখন ইউনুসের আর কিছুই করার থাকবে না। ইউনুস তখন এই ইউনুসের বোধের ভাগ্যে যা হবে ইউনুসেরও তাই হবে। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টা বুঝতে পারছে। এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনাপ্রধান এদেরকে ইউনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে, শোনা গেছে। তো বিশ্বস্ত সূত্রে না হলেও এটাকে কগনিজেন্সিতে নেওয়া যায় এরকম একটা। তো ইউনুস নাকি টায়ার্ড এবং সে বলতেছে আমি আর পারছি না, নাক ধসে গেছে। তো এই জন্য টায়ার্ড না ভীত সন্ত্রস্ত, ওইটাই ভীত সন্ত্রস্ত। আপনি যেটাই বলেন একই কথা, এখানে টায়ার্ড মানে তো তাই পালিয়ে যাওয়া আর কি। এই জন্য একটা সেফ এক্সিট চাইছে এবং যে কোনো মুহূর্তে একটা ঘটনা যে কোনো চেঞ্জ। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আমরা একের পর এক মিডিয়া হাউসে আগুন, তারপরে লুটপাট, এই সমস্যাগুলো আমরা দেখে আসছি। এবং আজকে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পরে এটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ডেইলি স্টার প্রথম আলো কিন্তু ওই আগুনগুলার বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয় নাই, বক্তব্য দেয় নাই। এখন যেহেতু নিজের ঘরে আগুনটা পড়ছে, এবং আমরা দেখলাম সেই দিন মানে রাষ্ট্র, এরা তো গোপনে আগুন দেয় নাই, এরা মিছিল করে ঘোষণা দিয়ে এসছে আগুন দেয়া, মিছিল করে গিয়ে ওখানে মাইকে ইয়া করে গিয়ে প্রকাশ্যে, সেটা তো ঢুকলো আগে থেকে তাদের প্রস্তুতি, এটা তো ঠেকানো যেত। এবং গান পাউডার, ওখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে। প্লাস হচ্ছে প্রথম আলো আগুন দেওয়ার পরে 40 মিনিট পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। রাষ্ট্র কিন্তু আগুন দেয়া শেষে রাষ্ট্র এখানে আসছে, ফায়ার ব্রিগেড আসছে আগুনের পরে, ফায়ার ব্রিগেড আগুনে আসে নাই, কেউ কিন্তু আগে থামায় নেই। কিন্তু এটা একেবারে প্রমাণ হয়ে গেছে যে ইউনুস হয় সে তার কিছুই করার নাই, আর তা নইলে সে নিজে ডেলিভারেটলি এই কাজগুলো করে। নাহিদ ইসলাম যে গভর্নমেন্টের ভেতরে ছিল, নাহিদ ইসলাম সে প্রথম আলো প্রোগ্রামে গিয়ে বলতে সরকারের ভেতরে একটা শক্তি আগুনের সাথে জড়িত। নাহিদ ইসলাম বলছে এটা। হ্যাঁ, দেখছি তার এইটা বাইরে সারা পৃথিবীর মিডিয়াতে এত ব্যাপকভাবে আসছে, এটা অকল্পনীয় সবার কাছে। পত্রিকার অফিসে এইভাবে সাংবাদিকদের জিম্মি করে আগুন ধরিয়ে দেয়া, 25-30 জন সাংবাদিক ভেতরে ছিল, পুড়িয়ে মারা যেতে পারতো কিন্তু তারা। এবং আমি দেখলাম অসহায় ভাবে এসে বলতেছে আমাদের একটু সময় দেন, আমরা ওদেরকে বের করে আনি। মানে এই ভ্যান্ডাউনদের কাছে আর্মি জিম্মি হয়ে গেছে, তাদের কাছে দয়া কৃপা চাইছে, আমাদেরকে একটু সুযোগ দেন। এটাও দুর্ভাগ্যজনক। এবং এই আপনি দেখেন কতগুলো মিডিয়া জনকণ্ঠ দখল হয়ে গেছে, কেউ কিছু বলে নাই, এখন বলে নাই। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তালিকা নিয়ে তাদেরকে তালা মারতেছে, তাদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে। রাষ্ট্রের কোথাও কোনো ভূমিকা নাই কিন্তু ফ্রম ডে ওয়ান। আপনার 5 তারিখের পরে 8 তারিখের পরের থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে মনে করছে যে এরাই হচ্ছে আমার ত্রাণকর্তা, এরাই হচ্ছে আমার এমপ্লয়ার, কাজে ওদের সন্তুষ্টির জন্য সন্ত্রাসীরা ওনার ত্রাণকর্তা, জঙ্গিরা ওনার ত্রাণকর্তা। এটাই জাতির জন্য দুর্ভাগ্য, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক যে একজন নোবেল লরেট সে আসবে কি জন্য? সে আসবে একটা দেশকে বিপদের থেকে বাঁচানোর জন্য। আর দেখা গেল কি যে একটা সুন্দর দেশকে সে কগমারের ভিতরে। উনি তো ডিসিশন নিয়ে না, প্রতিটা বক্তৃতায় ওনার বক্তব্যের মূল ধারা ছিল ইউনাইটেড করা না, অমুককে সাইজ করা, অমুককে আটকানো, অমুককে নিশ্চিহ্ন করা। এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি প্রকাশ্যে বলে মামলা লাগবে না, মামলা তাকে ধরো, এই বাইরে এত রিপারকাশন এইটা। এবং বাংলাদেশে এখন জাতিসংঘের অফিস আছে, তারা প্রতিটা লাইন তার মনিটর করে এখন।
একদম, তারা প্রত্যেকটা জিনিস ফলো করতেছে। তার যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, এটা মানবতা বিরোধী, এটা সংবিধান বিরোধী। আমাদের সংবিধান এটা অ্যালাউ করে না যে আপনি কাউকে, আইনে এলাও করে না, কোনো আইনে এটা অ্যালাউ করে না, কোনো দেশে সব কোনো আইন এলাও করে সিভিল না। বা ক্রিমিনাল কোনো আইনে এটা অ্যালাউ করে না। তার সে বললো তার কোনো প্রতিক্রিয়া নাই, তার কোনো ব্যবস্থা নাই। আর যে মব মব ভায়োলেন্স থেকে প্রথম থেকে শুরু করে যে হত্যা, গুম, খুন, রাজধানী, নারী নির্যাতন, সবাই দেখতেছে যে আক্রমণ করে রাষ্ট্র তাকে রক্ষা করে, যে আক্রান্ত হয় রাষ্ট্র তাকে গ্রেপ্তার করে। কিন্তু এখানে উল্টা, এখানে উল্টা যে এখানে উল্টা যে যে 71 যে এটা অনুষ্ঠান করতে গেল রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে যারা হামলা করলো, যারা হামলার শিকার হলো তাদেরকে অ্যারেস্ট করলো, আর যারা হামলা করলো একেবারে ওই যে গাজীপুরের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে যারা হামলা করতে গেল তাদেরকে রক্ষা করা হলো, তাদের পক্ষে গিয়ে সবাই গিয়ে হাজির হলো, এবং তখন থেকে অপারেশন ডেভিল হান্ট নামে শুরু হলো যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে। সেটা তাদের এবং সারা বাংলাদেশে ডেভিল হান্টের নামে তারা শুধু আওয়ামী লীগের কর্মীদেরকে নির্বিচারে আটক করছে। এই যে কাজগুলো, যে উনি যে চলে যাবেন বলছেন, উনি চলে যাওয়ার পরেই তো শেষ না। উনার গ্রাম থেকে আরম্ভ করে উনার যত মানুষের কাছে যত অপরাধ, যত বিভৎস চেহারা উনার কাছে। উনার তো ইচ্ছা ছিল সারা জীবন উনি থাকবেন ক্ষমতায়। তারপরে এখন ইচ্ছা হয়েছে যে মনে করছে যে পরিস্থিতি খারাপ দেখে যে কোন রকম যদি জান নিয়ে বাঁচতে পারি, ইচ্ছে ওনার কোনোটাই পূরণ হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, জাতিকে মানে উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ওয়ার্স্ট এন্ড রেডি ফর দ্য। তো এখন সবার কাছে স্পষ্ট, হাদি কিন্তু আবু সাইদকে হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হাদিকে হত্যা করে ইলেকশন বন্ধুরের একটা চেষ্টা হয়েছে সেখানে। একদম এমন জায়গায় গিয়ে জানাজাটা করা হলো, তারপর জানাজার শেষে লোকজন ছুটলো সংসদ ভবনের দিকে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেশে। এই ছবিগুলা বাইরে এত ব্যাপকভাবে আসছে, এবং ধরেন যে পোশাকের লোকেরা সংসদ ভবনের দিকে দৌড়ে যাচ্ছে, এই ছবি বিদেশি মিডিয়া দেখাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা কি করছে বাংলাদেশে। জঙ্গিদের পোশাক, তারপরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় জঙ্গিদের পতাকা, এগুলো জঙ্গিরা প্রকাশ্যে মিছিল করছে না, হিজবুত তাহির, তারপরে হরকাতুল জিহাদ, আরো কতগুলো যে সংগঠন, তারা প্রকাশ্যে যারা সারা পৃথিবীতে তারা অবৈধ এবং তাদেরকে ব্যান্ড। তো এখানে বাংলাদেশে এরা এসে 5 তারিখের পরের থেকে এরা স্বাধীন দেশ, স্বাধীন ভূখণ্ড পেয়ে গেছে, যার জন্য তাদের ইচ্ছা মতো তাদের সেই ভ্যান্ডালিজম শুরু করছে। তো এটা তো মানবতা বিরোধী কাজ করে। ওদের তো আদর্শ বলে কিছু নেই। ইসলাম তো এই ইসলাম না, এটা তো ওরা যে ইসলাম করে এটা তো তো ওরা ইসলামের নামে যে অপকর্ম করছে, মানবতা বিরোধী কাজ করে, মানুষ হত্যা করে, ওরা যে প্রতিহিংসা চরিতার্থ করে, কাজেই এটা আস্তে আস্তে ওরা সারা পৃথিবীর থেকে সরে আসছে। এখন ওদেরকে নির্মূল করার জন্য বাংলাদেশের উপরে বহুজাতিক আক্রমণ হবে। এখন মনে করেন ভারতের সাথে সম্পর্ক আমাদের কুল ডাউন করা উচিত, আমাদের মানুষের স্বার্থে। ভারতের সাথে চিটাগাঙে এমবেসিতে হামলার পরে ওরা ভিসা সেন্টারটা বন্ধ করছে, আপনি কি করলেন? পাল্টা দিল্লি এবং আগরতলা বন্ধ করলেন। বা ভারত থেকে কয়টা মানুষ বাংলাদেশে আসে, কিন্তু বাংলাদেশ থেকে আমি এটাই বুঝে বলুন, এদের কি কোনো সেন্স অফ প্রপোর্শন নাই যে ওরা কার সাথে যুদ্ধ করে, কার সাথে কম্পিটিশন করে। ওরা দেখা গেল যে ভারত সবকিছু সুবিধা নিয়ে যায়, তারপরে দেখা গেল কি যারা যখন ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল, তারপরে দেখা গেল যে প্রায় 3,500 কোটি টাকার লস হচ্ছে বাংলাদেশে। আরো অনেক কিছু আছে। তারপরে ভারতের উস্কানিটা এরকম, কারণ ঢাকা যদি ভিসা সেন্টারটা ভারত বন্ধ করে, এই যে গরিব মানুষগুলা চিকিৎসার জন্য যায় না কাজের কাজ যায়, তারা কত সস্তায়
সার্ভিসের জন্য ইন্ডিয়াতে যায়, অনেক সস্তায় এবং অনেক ভালো ট্রিটমেন্ট সিঙ্গাপুর পায়। যেতে পারে না। আপনি হ্যাঁ, বাংলাদেশের যে কোনো ক্লিনিকে আপনি যান কোনো অসুস্থ নিয়ে, যদি একটু সামান্য কাটাছেড়া করতে আপনার 5 লক্ষ টাকা ধরে রাখতে হবে, তারপরে ওই ইনফেকশন হবে, আপনাকে ভুগতে হবে, মানে কত টাকা যে যাবে ঠিক নাই। কিন্তু অনেক সময় আমি দেখছি যে ওখানে গিয়ে চেক আপ করে বলে যে না তোমার এই ধরনের কোনো সমস্যা নাই, যাও এই 2টি ওষুধ দিলাম এটা খাই। এরকম বহু ঘটনা আমি দেখছি। তো যাই হোক, আপনার তথ্য যেটা উনি সরে পড়ার চেষ্টা করতে, উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটাই কি শেষ? উনি যে পরিস্থিতি তৈরি শেষ। করছেন, উনি মানুষের বাড়ি ভাঙছেন 32 নম্বর 3 দফায় দিনের পর দিন ভাঙা হইলো, রাষ্ট্র সেখানে গেল না। এইটার প্রতিক্রিয়া কোথায় যাবে? সারা বাংলাদেশে গ্রামীণের এত প্রতিষ্ঠান, এই নিরাপত্তাটা কে দিবে? এই আজকে ইউনুস যদি পালিয়ে যায়, এরপরে কিন্তু ওইখানে যাবে মানুষ। এই এটা বাড়ি ভাই 32 কিন্তু এটা কোনো প্রপার্টি না, কারো প্রপার্টি না, এটা শুধু একটা মিউজিয়ামও না। এটার সাথে বাঙালির আত্মার যোগাযোগ আছে। বাংলাদেশের সাধারণ মানুষের ইয়াতে হৃদয়ে আঘাত করা হয়েছে। ওটা শুধু শেখ হাসিনা কষ্ট পাইছে বা আমরা কয়েকজন কষ্ট পাইছে এটা না, এটা সাধারণ মানুষ, এটা যে আপনি যার সাথে আলাপ করবেন এই কথাটাই বলবে, ওরা কয়েকজন সন্ত্রাসী ছাড়া। তো এটার একটা আপনার মাথা আছে, এটার একটা পরিণতি আছে, এটা তো কেউ ঠেকাইতে পারবে না তাদেরকে। এই পানিশমেন্ট একটা ন্যাচারাল পানিশমেন্ট হবে। কিছুতে বানিয়ে দেন হচ্ছে আমাদের প্রেস সচিব, উনি বানিয়ে দিয়েছেন 32-এর সাথে নাকি মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। এটা 32 থেকেই তো সবকিছু, প্রত্যেকটা ইতিহাস 32-এর সাথে, প্রত্যেকটা বাঙালির যত ইতিহাস আছে সবকিছু 32-এর সাথে জড়িত। আমাদের সিনিয়র সাংবাদিকেরা যারা 69 71 কাজ করতেন, তাদের একজন আহমেদ নুরে আলম এখনো বেঁচে আছেন, তিনি আমাদের মাঝে গল্প করেন 32-এ কিভাবে তারা দিনে রাতে পড়ে থাকতেন এবং কিভাবে তারা তথ্যগুলা পেতেন। এবং সাংবাদিক হিসেবে শুধু সাংবাদিক না, হোটেল কুরবানিতে কি ব্রিফিং হলো, দৌড়ে তারা মোটরসাইকেল নিয়ে 32-এ এসে বঙ্গবন্ধুকে জানাতেন। কতভাবে সাংবাদিকদের ভূমিকা কিন্তু বঙ্গবন্ধুকে তখন তো ইনফর্ম করার ব্যাপারে। তখন তো সাংবাদিকরা তো বঙ্গবন্ধুর ক্যাডার হয়ে কাজ করছে, নিজেরা সেলফ স্টাইল, নিজেরা নিজেদের উদ্যোগে গিয়ে বঙ্গবন্ধুকে এটা জানাও ওইটা জানাও এই করো, মানে পুরো নেশন কিন্তু ইনভলভ হয়ে গেল বঙ্গবন্ধুর সাথে। সেই 7ই মার্চের পর এটা হচ্ছে কালমিনেশন। 7ই মার্চের পরে সবাই বুঝলো যে কার কি করতে হবে, চলে গেল। তখন তো আর বঙ্গবন্ধুর আর দরকার নেই, বঙ্গবন্ধু সেইভাবে তার জন্য আর একটা বাঙালিও না মরে, সেজন্য সে ঠিক আছে আমার এই ধরে নিয়ে যাও। তার তাজউদ্দিন সচিবালয় 25শে মার্চের আগে পর্যন্ত এটা ছিল বাংলাদেশের সচিবালয়, একদম একদম এটা ছিল এপিসেন্টার, এটা হচ্ছে একমাত্র কেন্দ্র। বঙ্গবন্ধু জানতেন এবং তাদের সবাইকে বলে, কামাল হোসেনের একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে সবাইকে বলছে তোমরা এখন 9টা বাজে এখন এখানে কেন, তোমরা যাওনি কেন, যাও আগে। মানে উনি সব সেট করে দিচ্ছেন। উনি জানে তাজউদ্দিনের কি ওয়ার্ক, তাজউদ্দিন কি করতে পারে এটা বঙ্গবন্ধু জানেন না, সৈয়দ নজরুল ইসলাম কি করতে পারে বঙ্গবন্ধু জানেন না। বঙ্গবন্ধু গ্রামের মানুষের, সাধারণ মানুষের খবর রাখতেন, যার জন্য উনি চিন্তা করলেন। আর উনি যে হাইটে চলে গেলেন জনপ্রিয়তার দিক দিয়ে, এই লোকটা কিন্তু ফিডেল কাস্ট্রোর মতো বনে জঙ্গলে পালাইতে পারে না, যুদ্ধক্ষেত্রে ওইভাবে চলতে পারে না। বঙ্গবন্ধু আপনার এই লেনিনের সবচেয়ে বড় জনসভায় 20,000 শ্রমিক ছিল। এত বড় দেশ, এত বড় আন্দোলন, অক্টোবর সোশ্যালিস্ট রেভলিউশন। তো আর বঙ্গবন্ধুর 20 লক্ষ লোক, মানে মানুষ, ঢাকা শহরে মানুষ ধরা যায়নি, কি অবস্থা। তো হয় কি, মানুষের এক পর্যায়ে উনি কিন্তু অনেক উপরে উঠে গেছেন যে আমার জীবনের কোনো দরকার নাই, এই দেশটা এইভাবে কিন্তু আমরা দেখিনি। আমরা দেখি যে বঙ্গবন্ধু গেলেন না, আরে বঙ্গবন্ধু কি নাকি একজন মেজর নাকি যে সে বনে জঙ্গলে গিয়ে যুদ্ধ করবে? তার আন্ডার, তার নির্দেশে শত শত মেজর পাগল হয়ে গিয়ে যুদ্ধে নামছে। তো বঙ্গবন্ধু, আমি মনে করি বঙ্গবন্ধুর ওই সিদ্ধান্তটা ঠিক ছিল, কারণ বঙ্গবন্ধুকে ডাইজেস্ট করতে পারবে না পাকিস্তানিরা, ক্ষমতা পাকিস্তানিদের নাই। এটা উনি একটা কথা সিদ্দিক সালেকের বইতে আমি পাইছি
যে ওরা একটা ইন্টেলিজেন্সের লোকরে ওরা বঙ্গবন্ধুর গাড়িতে উঠে গেছে, বঙ্গবন্ধু বাইরে ট্যুরে যাচ্ছে ইলেকশনের আগে। তো এক পর্যায়ে ও সাংবাদিক হিসেবে গেছে, আসলে ইন্টেলিজেন্সের লোক। সে বলছে যে ধরুন ইলেকশন, আপনি তো ক্যাম্পেইন করতেছেন, যদি ইলেকশন না ইলেকশন আন্ডার ইলেকশন করতেছেন, তো ও যদি ইয়ে করে দেয়, ইয়াহিয়াকে যদি এটারে ডিসব্যান্ড করে দেয়, তখন বঙ্গবন্ধু বলছে যে ইলেকশনটা হইতে দাও। ইলেকশনের পরে শেখ মুজিবের লেজের কাছেও কেউ আসতে পারবে না, ইয়াহিয়া বলো আর যেই বলো। কি ক্যালকুলেশন বঙ্গবন্ধু, যে ইলেকশন হয়ে গেলে যে পরিস্থিতি হবে, সারা পৃথিবী শেখ মুজিবের সাথে থাকবে। আর তা উনি যা প্রেডিক্ট করছেন, আমার নুরুল আমিন ছাড়া সবগুলো পাস করবে বলেই দিছে। এখানে আপনার সবাই আমি গল্প শেয়ার করি। ওই সময় যে বিদেশি সাংবাদিক যারা ছিল ঢাকায় ছিল 25শে মার্চের আগে, ওইখানে একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক ছিল। 25শে মার্চের আগে যখন বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে বের করে দিল, ওই অস্ট্রেলিয়ান সাংবাদিক যে ছিল, ডেপুটি হাইকমিশনে যিনি ছিলেন ঢাকায়, তিনি কি করলেন, চালাকি করে ওই সাংবাদিককে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার কারণে ওই লোকটা ভেতরে ছিল, ওই লোকটা প্রতিদিন রিপোর্ট পাঠাইতো অস্ট্রেলিয়ান পত্রিকায়, প্রতিদিন লিড হইতো ওই সময় বাংলাদেশে আর্কাইভে আছে এগুলা। এবং ওই সময় যেটা ছিল, যেটা তারা অস্ট্রেলিয়ার মানুষ এটা খুব অন্যভাবে নিল এই কারণে, প্রথম হচ্ছে একটা পার্টি মেজরিটি তাকে পাওয়ার দেওয়া হবে না কেন, এটা হচ্ছে প্রথম ইস্যু তাদের কাছে। তারপরে তো 25শে মার্চে গণহত্যার পুরো বিষয়টা অস্ট্রেলিয়ার মিডিয়াতে আসতো, তো একজন মানুষ এত বিক্ষুব্ধ হয়ে উঠলো, অস্ট্রেলিয়ার তখন বাস স্ট্যান্ডে বা ট্রেন স্টেশনে ব্যানার লাগানো হইলো বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য, এবং এই রিলিফ গুলো ইন্ডিয়াতে পাঠানো হইতো। কিন্তু এই কালেকশন গুলো ইন্ডিয়াতে পাঠানো হইতো। তখন অস্ট্রেলিয়াতে 5 জন বাংলাদেশি ছিল, 5 জন, একজন ছিল মাইগ্রেন্ট, 4 জন ছিল স্টুডেন্ট। এই 5 জন স্টুডেন্টকে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে দিত, তারা ইউনিভার্সিটি নিয়ে তাদের কথা শুনতো। হ্যাঁ, তার খুবই একটা হিরোইক একটা ইমেজ ছিল তাদের, এবং এইগুলো মিডিয়াতে সবসময় আসতো। যে যেহেতু অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশের মুক্তিদের পক্ষে ছিল না, পিপুল ছিল পক্ষে, পিপুল ছিল পক্ষে, পিপুলের ওই জায়গাটায় একবার তারা এই 5 জনকে বললো, তোমাদের গভর্নমেন্টে, বাংলাদেশ গভর্নমেন্ট কোন একজন ডিপ্লোমেটকে আনো, আমরা ক্যানবেরায় মিটিং করিয়ে দিই। তখন হুমায়ুন খান পন্নীকে পাঠানো হলো এখানে। আচ্ছা, হুমায়ুন খান পন্নী পাকিস্তানের সাথে করে এখানে জয়েন করছেন 3 দিন আগে। হুমায়ুন খান পন্নীকে ক্যানবেরায় নিয়ে একটা মিটিং টিটিং করালো। এই যে ইয়াগুলা, মানে এই আর্কাইভে 71-এর এত নিউজ অস্ট্রেলিয়ার মিডিয়াতে বাংলাদেশে ওই একজন সাংবাদিকের কারণে কিন্তু এটা। এইভাবে আজকে বাংলাদেশের যে সিচুয়েশন, প্রথম আলো ডিজিটাল আগুনের পরে মিডিয়া এত স্পর্শকাতর একটা ব্যাপার সারা পৃথিবীতে এটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে। প্রথম আলো ডিজিটাল আবার দেখেন প্রথম দিন কি করলো, প্রথম দিন গভর্নমেন্টকে সন্তুষ্ট করার জন্য বললো যে গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হয়েছে, গভর্নমেন্টের পক্ষে। সারা পৃথিবীর প্রতিক্রিয়া দেখে তারা এখন বলতেছে, মানুষ আরো বলছেন, মত প্রকাশের স্বাধীনতা না, জীবন রক্ষা করে এমন বড় যায়। হ্যাঁ, প্রথম আলোর সম্পাদক বলতেছেন, এখানে যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, এদের 15 জন হচ্ছেন প্রথম আলোর সঙ্গে জড়িত। সবাই একে প্রথম আলোর গভর্নমেন্ট মনে করে, সেই প্রথম আলোর উপরে হামলাটা হচ্ছে। হ্যাঁ, এখন বলতেছেন সেটা। এবং এই এরা কিন্তু এই যে বিএনপির ওখানে গিয়ে বললেন না যে তারেক রহমানের সময় দেশের অবস্থা ভালো হবে, বিএনপির সময় স্বাধীনতা ছিল, এই যে বললেন না, এই বিএনপির সময় আমরা জনগণের লোকজন বেতন পাইনি, আমরা জনগণের লোকজন বেতন পাইনি, আমাদের সমস্ত কিছু আটকাই দিচ্ছে বিএনপি গভর্নমেন্ট, আমরা বেতন পেতাম না। এই বিষয়গুলা তৈরি হয়েছে কিন্তু তখন থেকে বাংলাদেশ, এখন বাংলাদেশের মিডিয়ার অনৈক্যের কারণে এই সুযোগটা তারা পায়। কিন্তু ওরা তো এসে প্রথমেই রিয়াল সাংবাদিক যাদেরকে বলা হয়, যাদেরকে মানুষ চিনে, তাদেরকে আগে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে, যারা প্রভাব ছিল। এতগুলা সাংবাদিক, এত প্রোগ্রাম হচ্ছে, এতগুলো সাংবাদিক জেলে, এতগুলো সাংবাদিকের বিরুদ্ধে
হত্যা মামলা, মিথ্যা মামলা, কোনো ভয়েস নেই কিন্তু এখন পর্যন্ত। না, আনু মোহাম্মদের এত প্রকার করছেন, এই যে সাংবাদিকদের নামে হত্যা মামলা, এই ভয়েসটা কিন্তু কারো মধ্যে নাই। মানে ওই আমাদের এই বুদ্ধিজীবীদের কাছ থেকে আগে একটা আসে, আমাদের ধাক্কাটা আসে, পছন্দ ধরে বুদ্ধিজীবীদের কাছ থেকে আগে। এত বড় শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শিবির, কি চমৎকার দেখালো ডাকসু ইলেকশনের আগে তারা পাহাড়িকে মনোনয়ন দেয়, তার হিসাব ছাড়া মেয়েকে মনোনয়ন দেয়, কি মডার্ন হয়ে গেছিল শিবির। এখন শিবির লিস্ট নিয়ে ঘুরতেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কোন শিক্ষক ইউনিভার্সিটি থাকতে পারবে না। ইলেকশন হয়ে গেলে কোনো অবস্থায় তো ওরা তো চাইছে যে তারেক জিয়া না আসুক বা তারেক অ্যাভয়েড করে কোনো যে কোনো এনিহাউ যদি ওরা ক্ষমতা নিতে পারে, এই একদম মোল্লা ওমরের তালে দেয়া চাইতো বাজে হয়ে যাব, ওই আফগানিস্তানের চাইতো বাজে হয়ে যাবে এই দেশটা। কিন্তু ওই যে সাউন্ড আছে পাশাপাশি, হাতি যেখানে ইলেকশন কিভাবে হবে, যেখানে হাতি নাই না, ইলেকশন হাতির মতো একটা ছেলে আপনি বলেন, যার মুখ এত বাজে, মানে যে সব ল্যাঙ্গুয়েজ সে ইউজ করে, স্ল্যাং ছাড়া তো এগুলো মানে যারা একেবারে জানতো না, হাতির ব্যাপারে জানতো না, হাতির মৃত্যুর পরে এগুলো সামনে আসছে, নানা কিছু সামনে আসছে। হাতি কিলিংটা একেবারে দাবি উঠছে, যেটা এখন এই বাংলাদেশে ইন্টেলিজেন্স হবে না, এটা বাইরে যদি স্কটল্যান্ডের ইয়ার্ড এদেরকে এনে একটু করে এদের কিলিংটা আসলে কারা করছে আপনি দেখেন না, কনফ্লিক্ট রুম ইন্টারনেট দেখেন না। হাতি হচ্ছে মির্জা আজমের ওইখানে ক্যান্ডিডেট, হাতি মারার পরে প্রথম মির্জা আজমকে বলা হইলো, হ্যাঁ তাকে দায়ী করা হইলো। এখন শিবির এবং মির্জা আজম সেখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, অন্য কেউ তো না। কোন ইন্ডাস্ট্রি এইখানে কে উপকৃত হবে এখানে? আপনার তথ্যটা ভাই আপনি একটু ফলোআপ রাখবেন, বাংলাদেশের মানুষ কিন্তু আসল খবরগুলা জানতে চায়। এখন এই যে আজকে বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি চেঞ্জ হচ্ছেন, হ্যাঁ ফজলুর রহমান নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন, এগুলা হচ্ছে মানে পরিস্থিতির কোন উন্নতির কোন আপনার যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের চেঞ্জ ওভার একটা আশা করা হচ্ছে, কারণ এই অবস্থা নিয়ে চালাইতে পারবেন, এখানে একটা চেঞ্জ দেখাইতেই হবে। তো গভর্নমেন্টের অথর্ব সর্বশেষ মানুষ দেখলো প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার সময়, একজন দেখলো রাষ্ট্র দাঁড়ায় দাঁড়িয়ে দেশের সবচেয়ে পপুলার দুইটা পত্রিকা পড়ে দেওয়া হচ্ছে, রাষ্ট্র দাঁড়ায় পরে রাষ্ট্র এক করলো, এখন গ্রেফতার করে, তখন কিছু করে নাই, বাধা দেয় নাই। এই কাজগুলো সব তো ডেলিভারেটলি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশেই হয়েছে। এখন উনি শেষ রক্ষা করতে পারছে না, এই ইনফরমেশন এটা আমার কাছে আছে। এই শেষ রক্ষা হবে না শারুল ভাই, এই অনেক অপরাধ, সবচেয়ে বড় একটা অপরাধ হচ্ছে 32 নম্বরটাকে ধ্বংস করা।